ক্লাস 11 সেমিস্টার 1-এ আমরা জানি যে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আমাদেরকে বেশ কিছু কবিতা গল্প এগুলো পড়তে হবে। তার মধ্যে আমাদের সর্বপ্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই গল্পটা পড়ার আগে তোমাকে এই গল্পটা সম্পর্কে খুব ভালো করে বুঝতে হবে। এই গল্পটা আসলে একটা জ্যোতিষীর একটা দিনের কার্যাবলীর বিবরণের গল্প। আমরা আর কে নারায়ণের লেখা এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা আমরা পাবো মালগুডি ডেজে, অর্থাৎ 1947 সালে মালগুডি ডেজে তার এই লেখাটা প্রকাশিত হয়েছিল। এবং এই অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজার্স ডে এই যে গল্পটা, এটা ছিল তার মালগুডি ডেজের সর্বপ্রথম গল্প। সবার প্রথমে এই গল্পটা আমাকে জানার আগে আমাকে বুঝতে হবে যে এই গল্পটা আসলে কোন ধরনের আমাদের ইংলিশে লেখা হয়েছে। মূলত এই যে অ্যাস্ট্রোলজার্স ডে এই যে গল্পটা আমরা বুঝতে পারছি আর কে নারায়ণের লেখা, অর্থাৎ আর কে নারায়ণ একজন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ছিলেন। ওয়ার্ল্ড লিটারেচার মানে তিনি তার লেখাতে এমনভাবে স্টোরি টেল করতেন, এমনভাবে স্টোরি তিনি বর্ণনা করতেন যে তাকে এই গোটা বিশ্বে তিনি সমাদৃত হয়েছিলেন। আমরা মূল ক্রাঞ্চ আনন্দের কথা পাবো ইন্ডিয়ান লিটারেচারের ক্ষেত্রে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। সেই সঙ্গে আমরা আর কে নারায়ণের নাম পাবো। এরা মূলত লিডিং রাইটার ছিলেন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের মধ্যে। আমরা এই গল্পটা পড়ার শুরুতেই আমাদেরকে আর কে নারায়ণ সম্পর্কে দু একটা তথ্য জানতে হবে। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। এবং এই যে আর কে নারায়ণ, তার যে জন্ম মৃত্যুকাল সেটা দেওয়া আছে 1906 থেকে 2001। আমি বললাম যে তার এই লেখাটা 1947 সালে মালগুডি ডেজ, তার যে লেখা মালগুডি ডেজ যে নভেল বা মালগুডি ডেজ নামে তার যে গল্প সংকলনের বই আছে সেখানে লেখা হয়েছে এবং এটা তার প্রথম গল্প। এবং আমরা দেখতে পাবো যে মালগুডি ডেজে তিনি যে সমস্ত গল্পগুলো লিখেছেন তার অধিকাংশই মালগুডি শহরকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমরা যদি দেখতে যাই যে প্রথম অবস্থায় আমরা আর কে নারায়ণ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। তো তার লেখার যে স্টোরি টেলিং পাওয়ার যে ছিল, বা তিনি এত সুন্দরভাবে বিভিন্ন সোশ্যাল ইস্যুসগুলোকে তুলে ধরতেন, বা এমনভাবে তিনি তার লেখনীর মাধ্যমে তার নিজস্ব যে শিল্পী শৈলী সেটাকে তুলে ধরতেন, তার জন্য তিনি সাহিত্য একাডেমি যে পুরস্কার, সে পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু তোমাদের দেখো দ্য ডিসিশন টু বি এ রাইটার, কখন তিনি রাইটার হতে গিয়েছিলেন এবং তার সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা দেখে রেখো। মানে এটা থেকে যে তোমাদের কোনো প্রশ্ন আসবে তার লেখনী থেকে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব মূল যে গল্প সেই গল্পটাতে। আমরা প্রথমত জানবো যে এই যে গল্পটা আছে এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পে আমরা মূলত দেখতে পাবো থার্ড পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে, অর্থাৎ থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলতে যখন কোনো একটা গল্পের যে ন্যারেটর বা স্পিকার যে গল্পটা আমাদেরকে শোনাচ্ছে, সেই ব্যক্তিটা যখন কোনো একটা গল্পে উপস্থিত থাকবে না, তখন সেটাকে বলা হয় থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক। আর এই থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকে বা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে এই গল্পটা কিন্তু লেখা হয়েছে। তোমাকে এটাও এমসিকিউ এর জন্য রেডি করতে হবে। এই গল্পটা পড়তে গেলে আমরা মূলত তিনটে ক্যারেক্টারকে আমরা খুঁজে পাবো। প্রথমত পাবো একটা অ্যাস্ট্রোলজারকে, একটা জ্যোতিষীকে, যে একজন ফ্রডালেন্ট ছিলেন, মানে একজন কি বলবো যে ভাওতাবাজ ছিলেন।
আসলে সে জ্যোতিষী ছিল না, তার মধ্যে ন্যূনতম কিছু নলেজ ছিল যেটা সাধারণ মানুষের মধ্যেও থাকে। সেই নলেজটাকে কাজে লাগিয়ে সে অ্যাস্ট্রোলজি নিয়ে বিজনেস করত এবং মানুষকে ধোঁকা দিত। এটা নিয়েই গল্পটা। তার সঙ্গে আমরা পাবো এই যে অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে পাবো, যে অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে সাপোর্ট করছে, মানে সাপোর্টিভ ওয়াইফ। আর পাবো গুরু নায়ক নামে একটা স্ট্রেঞ্জারের ক্যারেক্টার, যে স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রোলজারের সঙ্গে মিট করতে আসবে তখন তার সঙ্গে তার বচসা বাঁধবে, কথা কাটাকাটি হবে এবং তার যে এবিলিটিস, সে এবিলিটিস নিয়ে প্রশ্ন তুলবে। হি কোশ্চেন অ্যাবাউট দ্য এবিলিটিস অফ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের যে এবিলিটিস সেটা নিয়ে প্রশ্ন তুলবে এবং এটা নিয়েই তার যে অ্যাস্ট্রোলজারের যে অতীত সময়, সেই সময়টা ধীরে ধীরে যে সমস্ত রিডার্সরা তার এই গল্পটা পড়বে সেই রিডার্সদের কাছে খোলস হবে, মানে সামনে আসবে। চলো আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এটাকে ধরে ধরে পড়ার একটু চেষ্টা করি। দেখো, প্রথমত আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে পাংচুয়ালি অ্যাট মিড ডে he opened his bag and spread out his professional equipment। মানে ব্যাপারটা কি বলতে চেয়েছে? ব্যাপারটা খুবই সোজা। আমি আমাকে একটু এদিকে রাখছি, তোমাদেরকে একটু আমি জুম করে বিষয়টা দেখাই। ঠিক আছে, একটু জুম করে বিষয়টা দেখাই, অসুবিধার কিছু নেই। তোমরা জাস্ট একটু বুঝে যাবে বিষয়টা যে আমি অ্যাকচুয়ালি তোমাকে জিনিসটাকে বোঝাতে চাইছি। দেখো, জুম করবো সেজন্য আমি ওইদিকে নিয়ে গেলাম। দেখো, এই যে পাংচুয়ালি কথাটা বলেছে, পাংচুয়ালি মানে হচ্ছে নিয়ম করে, অ্যাট মিড ডে মানে প্রতিদিন প্রায় মধ্য দিনের সময়, মানে মাঝ দিনের যে মধ্যাহ্নবেলা সেই সময়ে হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটাকে খুলতো, অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিত হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, মানে তার যে পেশাগত যে বিভিন্ন যে সরঞ্জাম ছিল সেগুলোকে সে মেলে ধরতো বা সামনে ছড়িয়ে দিত। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, যার মধ্যে ছিল 1 ডজন মতো কড়ি ছিল। কাউরি সেল বলতে কড়ি, তোমরা লক্ষ্য করো নিচের দিকে দেখো, এখানে কাউরি বলতে লেখা আছে ইজ এ স্মল স্নেল কমনলি ফাউন্ড ইন ওয়ার্ম স্যালো ওয়াটার্স অফ দ্য প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান, অর্থাৎ প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশিয়ানে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া এক বিশেষ ধরনের কড়ির কথা এখানে, শামুকের কথা এখানে বোঝানো হয়েছে। ওকে, দেখো তার সাথে সাথে কি বলছে, তার সাথে সাথে বলছে যে এ স্কোয়ার পিস অফ ক্লথ, মানে একটা প্রায় বর্গাকার একটা কাপড়, উইথ অবস্কিউর মিস্টিক চার্ট, যার ওই যে কাপড়টা, ওই কাপড়টাতে কিছু অবস্কিউর মানে কিছু অস্পষ্ট কিছু মিস্টিক চার্ট, অর্থাৎ রহস্যজনক কিছু চার্ট আঁকা থাকতো। এ নোটবুক, তার কাছে একটা নোটবুক থাকতো। এ বান্ডেল অফ মাইরা রাইটিং, মানে কিছু লেখা থাকতো তার কাছে, যে বান্ডিল অফ কিছু কাগজপত্র, মানে বান্ডিল করে থাকতো, যেটা ওই যে হয়তো সেখানে মন্ত্র বা কোনো কিছু লেখা আছে, তার যে কোনো স্টাডির কোনো একটা পেপার্স আছে, সেটা এখানে বোঝাতে চাওয়া হয়েছে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, তার যে কপাল, সে কপালে মানে ছাই দিয়ে, পবিত্র যে ছাই, সে ছাই দিয়ে এখানে একটা মানে কি দাগ দেওয়া থাকতো। আমরা দেখতে পাই যে জ্যোতিষের এখানে এরকম করে সাদা কালারের দাগ কিন্তু দেওয়া থাকে, তারা সাদা কালার দাগটা ইউজ করে। অ্যান্ড ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, এবং সিঁদুর এখানে ইউজ করা হতো, মানে ইউজ করতো। অ্যান্ড হিজ আইজ, এবং তার যে তার যে চোখগুলো, স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, স্পার্কেল মানে জল জল করতো, উইথ আ শার্প অ্যাবনর্মাল মানে তীক্ষ্ণ, যে অ্যাবনর্মাল মানে আমরা জানি যে অস্বাভাবিক, গ্লিম মানে হচ্ছে একটা তোমার কি বলবো, একটা দৃষ্টি, which was really an outcome of continual searching look for customers। তার এই যে বিশেষ দৃষ্টি, এই বিশেষ দৃষ্টির বলে সে যে সমস্ত যাত্রী, যে সমস্ত কাস্টমার্সগুলো ছিল, সে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতো, কাস্টমারকে অ্যাট্রাক্ট করতো।
তারপরে বলছে বাট which his simple clients took to be a prophetic light and felt comforted. যে জিনিসটা তার যে সাধারণ যে মক্কেল যারা থাকতো তারা এই বিষয়টাকে খুবই প্রফেটিক লাইট মানে একটা ভীষণ রকমের একটা বিশেষ রকমের আলো হিসেবে সেটাকে নিত এবং সেটা কি করতো মানে তার চোখে যে দৃষ্টি এমন করে সে তাকাতো, সেই যে তাকানোর যে ব্যাপারটা সেটা তার যে সিম্পল যে ক্লায়েন্টস যারা আছে তাদের ওপর একটা প্রভাব ফেলতো এবং তারা এটাতে কমফোর্টেবল ফিল করতো, মানে স্বস্তি বোধ করতো। ঠিক তারপরে বলা হয়েছে দেখো দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি, তার যে চোখের যে পাওয়ার সে পাওয়ারটা কনসিডারেবলি মানে বিবেচক পূর্ণভাবে কি হয়েছে দেখো। আমি এবার এইদিকে নিয়ে আসলাম কারণ আমাকে এই দিকটা পড়তে হবে, ঠিক আছে, একটু তোমরা বুঝে নেবে বিষয়টা। দেখো এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তাদের যে পজিশন সেটাকে তারা এনহ্যান্স করতো মানে বৃদ্ধি করতো। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার হুইচ স্টিমড ডাউন হিজ চেকস, এবং তার যে কপাল ছিল, কপালে যে তিলকটা ছিল, সো বলছে যে এমন করে পেন্ট করা থাকতো তার ফোরহেডের মধ্যে, এবং তার যে ডার্ক হুইস্কার্স বলতে লম্বা যে গোপ, সে গোপটার কথা বলা হয়েছে যেটা তার গাল অবধি চলে গিয়েছে এরকম বলা হচ্ছে। অ্যান্ড ইভেন হাফ উইটস আইজ, হাফ উইটস আইজ বলতে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের কিন্তু এমসিকিউ সেট হতে পারে, যে হাফ উইটস আইজ বলতে কাদের বোঝানো হয়েছে, যারা ভীতু, যে সমস্ত মানুষরা ভীতু বা যাদের বুদ্ধি কম থাকতো, জেনারেল নলেজ কম থাকতো বা যারা শিক্ষিত কম থাকতো তাদেরকে এখানে হাফ উইট বলা হয়েছে। হাফ উইট আইজ উড স্পার্কেল ইন সাচ সেটিং। আর এই যে যারা মানে ভীত মানুষজন ছিল, হাফ উইটস যে ব্যক্তিত্বগুলো ছিল, তারা এই যে আইজ উড স্পার্কেল ইন সাচ সেটিং মানে এই জিনিসটা দেখে তারা খুবই মানে কী হয়ে যেত, মুগ্ধ হয়ে পড়তো। এখানে স্পার্কেল মানে জল করে ওঠা, কিন্তু তারা কী করতো, তারা ওই দিকে তাকিয়ে মানে অবাক হয়ে যেত এবং সেটার প্রতি তারা অ্যাট্রাক্ট হয়ে যেত। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার, দেখো এখানে বলতে চাইছে যে টু ক্রাউন দ্য এফেক্ট, যে ইফেক্টটা হাফ উইট অর্থাৎ যে ভীতু কাপুরুষ বা যারা নিজের জীবন নিয়ে ভীতু, ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত, সে সমস্ত ব্যক্তিদের উপরে যে অ্যাট্রাকশানটা পড়েছে, সে অ্যাট্রাকশানটাকে টু ক্রাউন মানে সে অ্যাট্রাকশানটাকে ধরে রাখার জন্য, বৃদ্ধি করার জন্য সে কী করতো, দেখো হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড, তার মাথাতে সে গেরুয়া রঙের সে কী করতো, গেরুয়া রঙের সে একটা পাগড়ি কিন্তু পরতো। আচ্ছা এখানে তোমরা দেখে নাও যে এই যে 3 নম্বর দিয়ে লেখা আছে, দেখো তোমরা এই পিডিএফটা যখন পেয়ে যাবে তখন তোমরা বুঝে যাবে। দেখো স্যাফরন কালার বলতে কি কালার বোঝানো হয়েছে, স্যাফরন ইজ অ্যান অরেঞ্জ ইয়েলো কালার, এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালার। এখন আমি এনহ্যান্স শব্দ একটা পেয়েছিলাম, এনহ্যান্স শব্দটা মানে হচ্ছে টু মেক গ্রেটার বা অ্যাজ ইন বিউটি অর ভ্যালু, ওই যে বললাম ভ্যালু অ্যাড করে দিয়েছিল তার পজিশন, তার যে সে যে কাজটা করছে সে কাজে একটা পজিশন বা একটা ভ্যালু অ্যাড করে দিয়েছিল। ঠিক তারপরে কি বলছে দেখো, ঠিক তারপরে বলছে পিপল, এখান থেকে ঠিক আছে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল, টু হিম তার প্রতি, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অ্যান্ড ডালিয়াস স্টকস, মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন করে মৌমাছি কসমো ফুল এবং ডালিয়া ফুলে আকৃষ্ট হয় এবং ঝাঁক বেঁধে যায়, ঠিক তেমনই যেন মানুষজন বা যে সমস্ত যাত্রী বা যে সমস্ত মানুষজন তার সামনে দিয়ে যেত তার মধ্যে অধিকাংশ অনেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে যেত এই একটা বীজের মতো করে। ঠিক আছে, তাহলে পিপলদেরকে এখানে তুলনা করা হয়েছে বীজের মতো করে। ঠিক আছে, বীজ বলতে মৌমাছি। হি স্যাট আন্ডার এ বাউজ স্প্রেডিং, আচ্ছা এই যে এটা একটা কিন্তু এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। হি স্যাট আন্ডার দ্য বাউজ মানে সে কী করতো, সে একটা আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, স্প্রেডিং মানে চারিদিকে প্রসারিত
একটা যে তোমার তেঁতুল গাছ, সে তেঁতুল গাছ তার শাখা প্রশাখা মেলে ধরেছে, এমন তেঁতুল গাছের নিচে সে বসতো। কোথায় এই অ্যাস্ট্রোলজার বসতো তার মানে তার যে বিজনেসের জন্য, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসতে পারে। হুইচ ফ্রাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। আর যেটা যেখান দিয়ে কী হয়েছিল, যেখান দিয়ে একটা রাস্তা প্রসারিত ছিল, মানে এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, মানে যার পাশ দিয়ে একটা যেখানে বসতো তার ঠিক পাশ দিয়েই, বা যে গাছটাতে বসতো তার ঠিক সামনে দিয়েই কী ছিল, একটা রাস্তা ছিল যেটা হল পার্ক, টাউন হল পার্কের দিকে মানে প্রসারিত ছিল, বা টাউন হল পার্কের দিকে বিস্তৃত ছিল, ঠিক আছে? তো এই জায়গাটা কোন পর্যন্ত প্রসারিত ছিল, এটাও কিন্তু তোমার এমসিকিউ এর জন্য প্রশ্ন হতে পারে। যে জায়গাগুলো মার্ক করছি সেগুলো তোমরা গুরুত্ব দেবে। অবশ্যই আমি তোমাদেরকে 3টে পার্টে ভিডিওটা প্রোভাইড করব, এবং এই 3টে পার্টে আমি সেপারেট তোমাদেরকে 3টে পার্টের জন্য আমি আলাদা আলাদা এমসিকিউ প্রোভাইড করব। এই যে অংশটা তোমাদেরকে বললাম, ঠিক এরপরে তোমাদেরকে আমি এখান থেকে এমসিকিউ প্রোভাইড করব। ঠিক তারপরে আমি পরের পার্টে আবার সেইটা টেক্সট অ্যানালাইসিস করব, আবার সেখান থেকে আমি তোমাদেরকে এমসিকিউ দেবো। এরকম করে আমরা টোটাল 6টা ভিডিও এই অংশটার জন্য আমরা করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে এসো। আচ্ছা, নেক্সট কি দেখো, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, দেখো, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। বলছে এটা বিভিন্ন দিক থেকে খুবই স্মরণীয় একটা প্লেস ছিল, একটা জায়গা ছিল। আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। বলছে যে বিপুল সংখ্যক জনগণ কি করতো, এই যে সংকীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো সকাল থেকে রাত্রি অবধি, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু, এই লাইনটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই লাইনটাও এমসিকিউ এর জন্য রেডি করবে, ওকে? ঠিক তারপরে দেখো, তারপরে কি বলেছে যে আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস। এবং বিভিন্ন ধরনের তোমার অকুপেশনস, পেশা, মানে ব্যবসা বাণিজ্য, মানে ব্যবসা এবং পেশার মানুষজন কিন্তু এই যে শহরের এই রাস্তাটাতে দেখা যেত। অর্থাৎ আননেমড প্লেস, এই গল্পটার সেটিংটাই হচ্ছে একটা আননেমড সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন পাস্ট ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার অতীত সময়ের যে তোমার ইন্ডিয়া, অর্থাৎ অতীত সময়ের একটা পাস্ট আননেমড সিটিকে এখানে বোঝানো হয়েছে। এবং সেই আননেমড সিটিতে থাকা অ্যাস্ট্রোলজারের একটা দিনের কার্যাবলী এখানে দেওয়া হয়েছে। এবং ফাইনালি তার যে আমরা পুরো গল্পটা পড়লে বিষয়টা বুঝতে পারবো যে তার যে ডার্ক সাইড অফ হিজ পাস্ট লাইফ, সেটা কিন্তু রিভিল হবে। ওকে, আমরা নেক্সট পেজে চলে গেলাম। দেখো, ঠিক তারপরে কি বলা হচ্ছে, আমি এবার এই দিকে নিয়ে চলে যাচ্ছি। দেখো ওয়ে, ঠিক আছে? দেখো কি ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে জায়গা শর্ট প্রশ্নের জন্য তোমাদের। কি বলবে? মেডিসিন সেলার ছিল, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্কস, মানে ওই বিভিন্ন চোরাই মাল বিক্রি করার যে জায়গা, সেগুলো সেখানে ছিল। ম্যাজিশিয়ান ছিল, বিভিন্ন জাদুকরদের তোমার শপ ছিল। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথস, এবং সেই সঙ্গে ছিল তোমার একজন, এখানে অকশনার বলতে হচ্ছে সাধারণত যারা তোমার নিলামে জিনিসপত্র বিক্রি করতো তাদেরকে এখানে অ্যাকচুয়ালি অকশনার বলা হয়েছে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে সারা দিন ধরে প্রচণ্ড হই হট্টগোল করতো। ডিন মানে এখানে হই হট্টগোল করা। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন মানে পুরো শহরের, যে শহরটাকে আকর্ষণ করার জন্য, শহরের মানুষজনদেরকে বা স্ট্যান্ড বায়ার্সদেরকে বা পথচারীদেরকে কী করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য সারা দিন ধরে সে প্রচণ্ড রকমের কিন্তু হই হট্টগোল করতো। নেক্সট টু হিম, এবং ঠিক তার পাশ থেকেই ইন ভকিফেরাসনেস, কি ভকিফেরাসনেস মানে হচ্ছে একটা আওয়াজ বা একটা কণ্ঠস্বর। আমি পরে তোমার এর যে ওয়ার্ড মিনিং সেটা দেখাচ্ছি। কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, মানে একজন ভাজা বাদাম, মানে ওই একটা স্টল, দোকান, যে দোকানে বাদাম ভেজে বিক্রি করেন, সেই
দোকান থেকে একটা আওয়াজ ভেসে আসতো, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইজ ডে, যে তার যে জিনিসপত্র, এখানে ওয়্যার বলতে তার যে জিনিসপত্র অর্থাৎ তার যে ওই যে বাদামগুলো সে বিক্রি করার জন্য সে বিভিন্ন ধরনের কাল্পনিক অদ্ভুত নাম দিত, দিয়ে বলতো কলিং ইট বোম্বে আইসক্রিম অন ডে। কোনো একদিন বলতো বোম্বে আইসক্রিম চাই, বোম্বে আইসক্রিম আমার কাছে, বোম্বে আইসক্রিম আছে, এরকম করে বলতো ওয়ান ডে, দ্য নেক্সট ডে, পরের দিন আবার বলতো ডেইলি আমন্ড, বলতো যে দিল্লি আমন্ড অর্থাৎ দিল্লির বাদাম আছে, দিল্লির বাদাম নেবেন। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, তৃতীয় দিন বলতো যে রাজার ডেলিকেসি, রাজার যে রুচি সম্পন্ন খাবার, রাজকীয় খাবার, এরকম বলতো। অ্যান্ড শো অন অ্যান্ড শো ফোর্থ, এইরকম আরও প্রত্যেক দিন এক এক রকমভাবে সে তার এই বাদামগুলোকে বিভিন্ন নাম দিয়ে, পণ্যের বিভিন্ন নাম দিয়ে সে লোকেদের দৃষ্টি বা লোকেদের যে অ্যাট্রাকশন সেটাকে সে স্ন্যাচ করত। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং লোকেরাও ঝাঁক বেঁধে সে দোকানে জড়ো হতো। কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড দালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, এবং কি করতো যে কিছু বিবেচক মানুষ, মানে সেই যে দোকানে যে প্রচুর ভিড় হতো সেখান থেকে বেশ কিছু সংখ্যক মানুষ এসে ধীরে ধীরে ওই অ্যাস্ট্রোলজারের কাছেও তারা আসতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, মানে তার যে ব্যবসায়িক যে লেনদেন সেটা সে চালাতো বাই দ্য লাইট অফ দ্য ফ্লেয়ার, মানে ওই দোকান থেকে যে আলোটা আসতো, আগুনের শিখার যে আলোটা আসতো সেই আলোতে, হুইচ ক্যাকেলড অ্যান্ড স্মোক আপ, যেটা এসে জড়ো হতো, মানে যে আলোটা এসে আলোকিত করতো, স্মোক আপ মানে ধোঁয়া বেরিয়ে, ধোঁয়াটা তার দোকানের দিকে যেত এবং আলোটা, সে আলোতে সে একটা গ্রেট একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হতো, একটা পরিবেশ ক্রিয়েট হতো, সেখানে সে তার ব্যবসায়িক লেনদেন করতো। অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, সেখানে যে গ্রাউন্ড নাট থাকতো, যেখানে গ্রাউন্ড নাটটা বিক্রি হতো, সেই গ্রাউন্ড নাট যে হিপ যে স্তূপ থাকতো সেখান থেকেই যে আলো ধোঁয়াটা ভেসে আসতো, সেই অ্যাম্বিয়েন্সে সে তার কী করতো, সে তার যে ব্যবসায়িক লেনদেন সেটা সে কন্টিনিউ করতো। তারপরে কি বলে দিয়েছে দেখো, তারপরে বলে দিয়েছে যে হাফ দ্য এনচান্টেড অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, মানে আর যে তার অর্ধেক জায়গাটা এমনটাই ছিল যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, যে মিউনিসিপ্যাল যে লাইটিং আমরা জানি যে তৎকালীন সময়ের অর্থাৎ অতীত সময়ের ভারতের যে ইতিহাস সেটা বর্ণনা করা হচ্ছে, সেই সময়তে সেরকমভাবে আমাদের এখানে যে এত লাইটের ব্যাপার আছে সেখানে সেরকম ব্যাপারটা ছিল না। তাই বলছে যে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, মানে অর্ধেকের বেশি যে প্লেস, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, মানে কিছু একটা নির্দিষ্ট ফ্যাক্টের কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, যে মিউনিসিপ্যাল লাইটিংয়ের অধীনে কিন্তু সেই অংশটা, অর্ধেক জায়গাটা কিন্তু ছিল না, এরকম বলতে চাইছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, ওই যে জায়গাটা, সেই জায়গাটা দোকানের আলোয় কিন্তু আলোকিত ছিল। অন অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, একজন বা দুজনকে দেখা যেত যে তারা ওই যে গ্যাস বাতি জ্বালাতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কেউ কেউ আবার এমনি কাঠ ধরে বা কোনো কিছু ধরে জাস্ট শুধু একটা মশাল জ্বালিয়ে দিত, মানে নেকেড বলতে, নেকেড এখানে ফ্লেয়ার্স বলতে মশাল বা এই টাইপের কিছু, বা সরাসরি কাঠ বা কোনো জ্বালানির উপরে আগুন জ্বালানোকে এখানে বলা হয়েছে। স্টাক অন দ্য পোলস, যেটা ওই পোলে আটকানো থাকতো। সামওয়্যার লিট আপ বাই কোল্ড সাইকেল ল্যাম্পস, মানে কেউ কেউ আবার সাইকেলে যে ল্যাম্প আটকানো থাকতো সেই আলো জ্বালিয়ে রাখতো। অন অর টু লাইক অ্যাস্ট্রোলজার্স ম্যান, মানে অ্যাস্ট্রোলজারের মতো একজন বা দুজন ব্যক্তি কি করতো, দেখো এখানে কি বলেছে, এজেড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে তাদের নিজস্ব কোনো আলো ছিল না, মানে একটা দুটো দোকান বা এই অ্যাস্ট্রোলজারের মতো একটা দুটো দোকানদারের কাছে কিন্তু কি ছিল না, এরকম কিন্তু লাইট ছিল না। ইট ওয়াজ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ দ্য লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, যখন লোকজন সেই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বলছিল যে সেখানে একটা বিউইল্ডারিং, একটা অদ্ভুত রকমের ক্রিস ক্রস তৈরি হতো, মানে এরকম ক্রস আকৃতি হয়ে যেত, অফ দ্য লাইট রেজ মানে আলোক যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোর দ্বারা, অ্যান্ড মুভিং শ্যাডোজ, যে শ্যাডোজগুলো চলে যেত, মানুষজন
যে চলে যাচ্ছে তাদের যে ছায়া, সেই ছায়া এবং আলোর যে রশ্মি সেটা ক্রিস ক্রস তৈরি করতো, মানে একটা গ্রেট একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো, ঠিক যেমন অ্যাম্বিয়েন্সটা একটা জ্যোতিষ চর্চা করার জন্য প্রয়োজন, এমনটা দাবি রাখে এখানে। ঠিক আছে, এখানে দুটো ওয়ার্ড মিনিং দেখেছিলাম, সেটা হচ্ছে দেখো ভসি ফেরাসনেস, দেখো ভসি ফেরাসনেস মিনস এখানে বলছে নয়েজি আউট ক্রাইম। ঠিক আছে, এক ধরনের আউট ক্রাইম, মানে ওই যে বললাম এক ধরনের বিশেষ আওয়াজ আমি বললাম। আর গ্রাউন্ড নাটস বলতে বাদাম এখানে বলা হয়েছে। এই অংশটা পড়লে আমরা বুঝতে পারবো হোয়াট ডাজ দ্য দিস ডেসক্রিপশন অফ লাইট অ্যাড টু দ্য মুড দ্য ফিলিং লাইক, এরকম প্রশ্ন আছে। বা আমরা এর আগে যেটা দেখলাম যে এই যে অংশটা আমরা দেখলে বুঝতে পারবো হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানার অফ ড্রেস শুট হিজ ক্যারেক্টার, কেমনভাবে শ্যুট করেছিল, এরকম প্রশ্ন কিন্তু এখানে ওই জায়গাটার প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, মেইন অংশটা কিন্তু এবার শুরু হচ্ছে। দেখো কি বলছে যে দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই বিষয়টা অ্যাস্ট্রোলজারকে খুব মানাতো, মানে অ্যাস্ট্রোলজারের জন্য খুব মানানসই ছিল। ফর দ্য সিম্পল রিজন, আর এই সাধারণ কারণের জন্য, দ্যাট হি হ্যাড নট দ্য ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ, মানে যখন সে তার প্রথম জীবন শুরু করেছিল তখন কিন্তু সে এমনটা ভাবেইনি যে সে একজন অ্যাস্ট্রোলজার হবে। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, বলছে সে এমনটাও জানতো না যে অন্যদের সঙ্গে কি হবে। আবার কি বলেছে, হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম সেলফ নেক্সট মিনিট, বা পরের মুহূর্তে তার জীবনে কি ঘটবে সেটা সে জানতো না, অন্যের জীবনে কি ঘটবে সেটাই বা সে কীভাবে জানতো। এটা কিন্তু সে তার যে অ্যাস্ট্রোলজারের কাজ, সে কাজটা শুরু করার আগে কিন্তু সেটা কিন্তু সে জানতো না। তারপরে বলছে যে হি ওয়াজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য ইস্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, বলছে যে একজন তার যে স্ট্রেঞ্জার মানে যাকে পরিচয়হীন একজন ব্যক্তি, ঠিক আছে, তার কাছে যারা আসতো তারা যেমনভাবে একটা তারা নক্ষত্রদের জানতো, তার ইনোসেন্ট যে কাস্টমারগুলো তেমন জানতো, ঠিক তার নলেজটাও যেন ঠিক তেমনই ছিল, এখানে এমনটা বলা হয়েছে। ইয়েট হি সেড থিং হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, তবু সে এমনভাবে কথা বলতো, মানুষজনদেরকে এমনভাবে কথা বলতো, তার কথার মধ্যে এমন একটা বিশেষ কোয়ালিটি গুণ সে বিল্ড আপ করেছিল যে কারণের জন্য সবাই অবাক হয়ে যেত এবং সে ওই বিষয়টাতে আকৃষ্ট হতো, প্লিজড হতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেসওয়ার্ক, এটার যে মূল কারণ সেটা বলছে যে তার যে দীর্ঘ পড়াশোনা বা তার যে অনুশীলন এবং শ্রিউড গেসওয়ার্ক, শ্রিউড বলতে তার যে বিচক্ষণ যে আন্দাজ, সে এমনভাবে আন্দাজ করতো যে অধিকাংশটাই মিলে যেত। তাই এই কাজের জন্যই যে লোকেদের সে দৃষ্টি কিন্তু আকর্ষণ করতে পারত। অল দ্য সেম, আর একই রকমভাবে অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, বলছে এটা ঠিক তেমনই, বলছে যে একজন অনেস্ট, একজন সৎ ব্যক্তি ঠিক যেরকম যেরকম পরিশ্রম করে ঠিক তার পরিশ্রমটাও যেন ঠিক তেমনটাই ছিল। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং সে তার বাড়িতে বলছে যে হি ডিজার্ভ, সে দাবি রাখতো দ্য ওয়েজেস, সে যে মূলধনটা, এখানে ওয়েজেস বলতে তার যে প্রাপ্য মজুরি বা মূলধন, হি ক্যারিড হোম, সে বাড়িতে নিয়ে যেত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেখো প্রত্যেক মানুষই পরিশ্রম করছে, সৎভাবে যারা পরিশ্রম করছে তারাও পরিশ্রম করছে, সেও পরিশ্রম করছে, একটা অ্যাস্ট্রোলজারও পরিশ্রম করছে, কিন্তু তার যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু কেমন, তার যে পরিশ্রমটা সেটা সে যেমনই হোক না কেন সে তো পরিশ্রম করছে, তার জন্য সে প্রাপ্য মজুরি দাবি রাখছে। আসলে ভীত মানুষ কিছু আছে, এই ভীত মানুষ থাকার কারণেই কিন্তু তাদের ব্যবসাটা ফুলে ফেপে উঠছে। মানুষ জানতে চায় তাদের ভবিষ্যৎ কী, মানুষ জানতে চায় তাদের এই প্রবলেম থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে, এই বিষয়টার জন্য অ্যাস্ট্রোলজার যে বিজনেস সেটা কিন্তু বেড়ে উঠছে। এটাই তো, এভাবেই তাদের বিজনেসটা এখানে কিন্তু গ্রো হচ্ছে। ঠিক আছে, যে ডার যে ভয়, সে ভয়টা থেকেই কিন্তু মানুষ
এই যে তার ভবিষ্যৎ কী আছে সে জানতে চাইছে, সেটাই হচ্ছে এখানে মূলত একটা অ্যাস্ট্রোলজারের ব্যাপারটা। ঠিক তার পরের প্যাসেজটা, পরের প্যারাটা দেখবো, দেখো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। বলছে হি হ্যাড লেফট হিজ ভিলেজ, অর্থাৎ সে তার বাড়ি ছেড়ে এসেছিল। তার বাড়ি ছেড়ে এসেছিল, বাড়ি ছাড়ার জন্য কিন্তু সে পূর্ব কোনো পরিকল্পনা বা প্ল্যান সে করেনি। ঠিক আছে, আচ্ছা, এর পরের অংশটা কি বলেছে দেখো। আচ্ছা, কি বলেছে? হ্যাঁ, if he had continued there he would have carried on the work of his forebears। বলছে if he had continued there, যদি সে তার বাড়িতে থেকেই যেত, he would have carried, সে কি করতো? তাকে ক্যারি করতে হতো। কি ক্যারি করতে হতো? অন দ্য ওয়ার্ক অফ হিজ forebears, তার যে পূর্বপুরুষ যারা আছে তাদের কাজকর্ম কিন্তু তাকে কি করতে হতো? তাকে বহন করতে হতো, অর্থাৎ সেই কাজকর্ম তাদেরকে করতে হতো। নেমলি কী কী কাজ? টিলিং দ্য ল্যান্ড, মানে জমি চাষ করতে হতো, এবং জমি চাষ করেই সে তাকে বেঁচে থাকতে হতো। ওই যে রোদের মধ্যে জমি চাষ করে বেঁচে থাকতে হতো, তার ত্বক পড়ে যেত, ম্যারিং, বিয়ে করতে হতো। রিপেনিং ইন হিজ কর্নফিল্ড, তাদের যে ভুট্টার ক্ষেত যেটা থাকতো কর্নফিল্ড, সে কর্নফিল্ডে তাকে কী হতো? রিপেনিং ইন হিজ, মানে নিজেকে বলে না, বলছে না যে পুড়তে হতো এখানে, ঠিক আছে। অ্যান্ড দ্য অ্যানসেস্ট্রাল হোম, এবং তার যে প্রাচীন যে বাড়ি, সে বাড়িতেই তাকে থাকতে হতো। তো এখানে কি বলেছে? বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা কিন্তু, মানে ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা কিন্তু হওয়ার নয়। হি হ্যাড টু লিভ হোম, সে বাড়ি চলে আসে, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিচ্ছু না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি, টিল হি লেফট, যতক্ষণ না পর্যন্ত সে ছেড়ে আসে, ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, মানে এই যে কতটা পথ সে ছেড়ে এসেছিল, এই জায়গাটা থেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে সে কাপল অফ 100 মাইলস, মানে প্রায় 100 মাইল মতো সে পথ পিছনে ফেলে রেখে আসার আগে নিজেকে কিন্তু থামাতে পারেনি, সে যে পালিয়ে আসা প্ল্যান করেছিল সেখান থেকে। তারপর কি বলছে দেখো, তারপর বলছে টু এ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল। বলছে একটা গ্রামবাসী হয়ে তার কাছে এটা একটা বড় ব্যাপার ছিল। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, এরকম তার পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস, তার কি ছিল? তার কাজের একটা অ্যানালাইসিস ছিল অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, সে মানুষের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলোকে সে খুব ভালো করে অ্যানালাইসিস করেছিল, সে ভালো করে পর্যবেক্ষণ করেছিল। ম্যারেজ, এবং সে যে বিষয়গুলো বুঝতে পারে যে মানুষের অধিকাংশ সমস্যাগুলো কোথায়, আমরা একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে বলতে পারি মানুষের অধিকাংশ সমস্যাগুলো কোথায়। বিয়ে, ম্যারেজ নিয়ে, অর্থাৎ বিয়ে হচ্ছে না এরকম কারো সমস্যা হতে পারে, আফটার ম্যারেজ প্রবলেম হতে পারে, মানি, টাকা পয়সা সমস্যা, টাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষের যে আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাটার কথা এখানে এই বিষয়টা সে জানতে পারে। ঠিক আছে, আমি ধরে বলে দিলাম, আপনার মানে বিবাহিত দেখে বোঝা, বিবাহিত হলে বিবাহিত জীবন থেকে বোঝা যাবে। তখন হয়তো বলেছে আপনার বিবাহিত জীবনে খুব অশান্তি আছে, আপনার যতটা আপনি পরিশ্রম করেন ততটা আপনি উপার্জন করতে পারছেন, এই জন্য আপনার সংসারে শান্তি নেই, এইরকম বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করে বলতো। বা আপনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর আপনি ইনকাম করছেন, কিন্তু কোনো টাকা আপনি ধরে রাখতে পারছেন না। এই যে সাধারণ বেসিক কিছু কথা, এই বেসিক কিছু কথা বলে মানুষের সঙ্গে ভাওতাবাজি করতো, এবং এভাবে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করতো, এবং তার দিনের রুজি সে উপার্জন করতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারফেকশন, মানে পারসেপশন, আচ্ছা তার যে দীর্ঘ অনুশীলন, সে অনুশীলনই তার মধ্যে যে পারফেকশন এনে দিয়েছে, অর্থাৎ সে সিদ্ধহস্ত হয়ে গিয়েছে ওই মানুষের সমস্যা বুঝতে, কোন মানুষের কী সমস্যা সেটা বুঝতে সে দীর্ঘ যে অনুশীলন করেছে, সে অনুশীলনের বলে সেটা কিন্তু বুঝতে পেরে গিয়েছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে বুঝে যেত মানুষের সঙ্গে কথা বলে যে তার ভেতরের সমস্যাটা কী। তাহলে মানুষের সমস্যা বুঝতে তার কতটুকু সময় লাগতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে এইটা আসতে পারে। তারপরে কি বলেছে? হি চার্জ 3 পাইস, মানে সে 3 পাইস বা 3 পাই, PIE, এই 3 পাই সে কী করতো? চার্জ করতো। কিসের জন্য?
পার কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য সে 3 পাইস কি করতো, চার্জ করতো, পাইস এসে চার্জ করতো। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এবং সে তার মুখ খুলতো না যতক্ষণ না পর্যন্ত তার সামনে থাকা তার যে ক্লায়েন্ট, তার যে মক্কেল, সে মক্কেল 10 মিনিট কথা বলতো। তাহলে মানুষ যখন 10 মিনিট কথা বলতো, তার সমস্ত সমস্যাগুলো যখন উগড়ে দিত, তখন তারপরে সে কথা বলতো। এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য সে 3 পয়সা করে, সে কিন্তু 3 আনা করে কি করতো, চার্জ করতো। দেখো এখানে বলে দিয়েছে যে এ পাইস ইজ আ কয়েন অফ ইন্ডিয়া অফ ভেরি স্মল ভ্যালু, মানে খুব সামান্য মূল্যের যে পয়সা, সেইটাকে কিন্তু এখানে পাইসে বলা হয়েছে। মানে এটা ওই ব্রিটিশ সময়ে কিন্তু এটা প্রচলিত ছিল। এবং 1957 সালে মানে 1 পয়সা, 1 টাকা সমান 1 পয়সা এরকম প্রচলন হয়েছিল। সেই 3 পয়সা করে সে কী করতো, 3 আনা করে সে চার্জ করতো তার কাছে প্রত্যেকটা প্রশ্ন করার বিনিময়ে। ঠিক আছে, আর একটু আমরা পড়ব আজকের জন্য। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। তার সামনে যে মানুষ 10 মিনিট কথা বলতো, সে 10 মিনিটে সে বুঝে যেত যে তার সমস্যা কী, তাকে কি, তার কোন প্রশ্নের উত্তর কী দিতে হবে, তাকে কি পরামর্শ দিতে হবে। when he told the person before him, যখন তার সামনে থাকা সে তার ব্যক্তিকে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, সে তার হাতের দিকে, তালুর দিকে সে কী করতো, তালুর দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে নিত, কোনো একটা কিছু যেন তালুর দিকে, সে তালুটাকে খুব ভালো করে হাতটাকে দেখতো, তালুটাকে দেখতো, দেখার পরে সে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্টস। বলছে যে তুমি সারাদিন ধরে যা চেষ্টা করছো, সেই চেষ্টার তুমি সম্পূর্ণ ফলাফল পাচ্ছ না, তাই না? ঠিক বলেছি তো, তাই না? এরকম করে সে তার সঙ্গে মাইন্ড গেম খেলছে। 9 out of 10 were disposed to agree with him। আর তার মধ্যে যে 9 জন, 10-এর মধ্যে 9 জনই তার কথা মেনে নিত, তার সঙ্গে এগ্রি করতো। অর হি কোশ্চেন, অথবা নইলে অথবা সে প্রশ্ন করতো। কি প্রশ্ন করতো? দেখো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমাদের পরিবারে, আপনাদের পরিবারে কি কোনো মেয়ে আছে বা একটা মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, বা আপনার কোনো ওই কাছের কোনো আত্মীয় বা দুঃসম্পর্কে কোনো আত্মীয় আছে? হুই ইজ নট ওয়েল ডিসপোজড, যে আপনাদের সম্পর্কে কিন্তু টুয়ার্ডস ইউ, আপনাদের সম্পর্কে কিন্তু সে খুব একটা ভালো কথা বলে না। তাহলে আমরা নোটিস করলাম, উই ফাউন্ড দ্যাট ইন দিস পোর্শন যে দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়ার্ড ডিসপোজ ইন এ ডিফারেন্ট মিনিংটা কি, তোমাকে সেটা কিন্তু খুব ভালো করে এখানে বুঝতে হবে। দেখো, প্রথম ডিসপোজ বলতে বোঝানো হয়েছে টুয়াইস সাইটলি ডিফারেন্ট মিনিং, দুটো আলাদা মানে বোঝানোর জন্য। দ্য ফার্স্ট টাইম ইউ মাইট সাবস্টিটিউট লাইকলি অর ইনক্লাইন্ড, মানে তুমি সেটাকে কী করেছো, পছন্দ করেছো। দ্য সেকেন্ড সাবস্টিটিউট ফেভারেবল ফর আ ফ্রেজ ওয়েল ডিসপোজ। ঠিক আছে, মানে ওয়েল ডিসপোজ, ফেভারেবল ফর আ ফ্রেজ, মানে এই তো বললাম আমি দুটো জিনিস। ঠিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, বা সে তার চরিত্র নিয়ে সে কিছু কথা বলতে হচ্ছে। জানেন, আপনার মনটা খুব ভালো, আপনি খুব ভালো মনের মানুষ, আপনি সহজে মানুষের সঙ্গে মিশে যান, আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, আর তার ফলশ্রুতি মানুষ আপনাকে, তার কাছ থেকে আপনি হতাশা পান, তারা আপনার সঙ্গে মিসবিহেভ করে, এইরকম করে তাদের মাইন্ডটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো এবং তার মাইন্ডটাকে নিয়ে খেলা করতো। ঠিক তারপরে আমরা দেখব কি বলে দিয়েছে। দেখো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, আপনার বেশিরভাগ সমস্যাটাই আপনার নিজের দোষে, নিজের কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, মানে আর এই বিষয়টা আসলেই ঘটেছে যে আপনার ওপরে শনির দশা পড়েছে, তার জন্য। ইউ হ্যাভ অ্যান ইম্পেশাস নেচার, আপনার খুবই একটা ইম্পেশাস নেচার আছে, একটা খুবই নরম একটা স্বভাব আছে। অ্যান্ড রাফ এক্সিটার, আপনি বাইরে থেকে খুবই শক্ত, বাইরে থেকে দেখে আপনাকে বোঝা যাবে না যে আপনি খুবই নরম মনের, সেটা বাইরেটা আপনার কঠিন, আপনাকে যে কেউ দেখলে বলবে যে আপনি খুব কঠোর মনের মানুষ, কিন্তু আপনি ভেতরের দিক থেকে, আপনি মনের দিক থেকে খুবই সফট হার্টেড একজন ব্যক্তি। দেখো, এখানে ইম্পেশাস মানেটা দিয়ে দিয়েছে কি, যে ইম্পেশাস মানে হচ্ছে রাশিং হেডলং ইনটু থিং বা র্যাশ, এরকম বলতে চেয়েছে। মানে আমি বললাম যে ওই নরম স্বভাবের বা মনের মানুষ। দিস এন্ডিয়ার্ড হিম দেয়ার হার্টস ইমিডিয়েটলি, আর এই জন্যই কী করে, দিস এন্ডিয়ার্ড হিম দেয়ার হার্টস ইমিডিয়েটলি, আর এই বিষয়টাই খুব সহজে সে তাদের মানে হৃদয়টাকে, মনটাকে সে খুব সহজেই কী করতে পারতো, পড়ে নিতে পারতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস
টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ ফরবিডিং এক্সিটেরিয়র, মানে তার যে বাহ্যিক জিনিসটা, সে বাহ্যিক জিনিসটাকে এমন করে সে দেখায় যে বাহ্যিক জিনিসটার কারণেই তার কাছে থাকা মানুষজন নরম মনের স্বভাবের হওয়ার জন্যই, এবং ভেতরটা তার সহজ সরল, কিন্তু ওপর থেকে সে যে কঠোর সেটা যে সে দেখাতে চায়, এর জন্যই হয়তো মানুষজন তাকে কী করে, মানুষজন তাকে কষ্ট দেয়, এই জিনিসটা সে বোঝাতে চেয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা। আশা করবো তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে। যতটুকু তোমাদেরকে আমি আজকে পড়ালাম তার উপর বেশ করে আমি তোমাদেরকে এমসিকিউ দেবো। আশা করা যায় আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো দেবো তার বাইরে কোনো প্রশ্ন হয়তো বা আসবে না, এমসিকিউ প্রশ্ন বলা যায় না, তবুও আমি চেষ্টা করব এখান থেকে একদম কম্প্যাক্ট একটা এমসিকিউ তোমাদেরকে দেওয়ার। তারপরে আমরা তোমাদেরকে পার্ট 2 আমরা দেবো, পার্ট 3 আমরা দেবো, দিয়ে আমরা দুটো পার্টে এই গল্পটাকে শেষ করব। প্রথম পার্টটা আমরা একটু বড় দিলাম, তারপরে পার্টগুলো একটু ছোটো ছোটো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এইরকমভাবে তোমাদের ক্লাস 11-এর পুরো সিলেবাসটাকে সেমিস্টার ওয়াইজ পর ধাপে ধাপে শেষ করার জন্য, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের উপকার হবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।